আচ্ছা, তুমি বিকেলে তৈরি থেকো, সাফওয়ান তোমাকে নিয়ে যাবে। সাফওয়ানের সাথে যাবে ভাবতেই শিমুর সর্বশরীর শিউরে উঠল, কিন্তু শাশুড়িকে সে কিছুই বলল না। সম্মতি সূচক অর্থে নিজের মাথা ঝাঁকালো। লায়লা বেগম নিজের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে খুশি হলেন। শাশুড়ি চলে যেতেই শিমু নিজের সাথে হিসেব নিকেশ করতে বসলো। অনেক ভেবে চিনতে পেল সাফওয়ান তো তার সাথে যাবে ঠিকই, কিন্তু সে আবার পুনরায় চলেও আসবে তাকে রেখে, কারণ এত বড়লোকের ছেলে তার মতো গরিবের বাড়িতে গিয়ে থাকতে পারবে না। শহরের সমান পিচঢালা রাস্তা পেরিয়ে গাড়িটা গ্রামের মাটির রাস্তা ধরেছে। সাফওয়ান ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে, আর শিমু গাড়ির সামনে দিয়ে গ্রামের দৃশ্য অবলোকন করছে। দুজনের মাঝে মধ্যে প্রগাঢ় নিস্তব্ধতা। মাঝে মধ্যে সাফওয়ান লুকিং গ্লাসে দু একবার পিছনে তাকাচ্ছে, আবার ড্রাইভিং করাই মনোযোগ দিচ্ছে, কিন্তু দুজনের কেউই নিরাপত্তা ভেঙে কোনো কথা বলছে না। এরকম পিনপতন নিরাপত্তা আরো কিছুক্ষণ চলল। অবশেষে সাফওয়ান শিমুকে জিজ্ঞেস করলো, আপনার গ্রামটা কিন্তু অনেক সুন্দর। শিমু শুধু মুখ দিয়ে হুম উচ্চারণ করলো। আচ্ছা, আপনি কি কথা বলতে পারেন না? শিমু এবার সাফওয়ানের দিকে ভ্রু কুঁচকে তাকালো। সাফওয়ান মেকি হাসি দিয়ে বলল, আসলে আপনি তখন থেকে চুপচাপ বসে আছেন তাই বললাম। শিমু এখনো কোনো উত্তর দিল না, একরাশ বিরক্ত নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে রাখলো। সাফওয়ান একটু হতাশ হলো, বুঝতে পারলো এই মেয়ে এত সহজে গলবে না। দুজনের মধ্যে আবারও নিস্তব্ধতা নেমে এলো। গাড়ি ছুটলো আবার নিজ গন্তব্যে। গাড়ি এসে থামলো একেবারে শিমুদের বাড়ির ওপর। গাড়ির শব্দ পেয়ে শিমুর দুই বোন ফিহা আর রিহা দৌড়ে এলো। অপ্রত্যাশিতভাবে বোনকে দেখতে পেয়ে তারা একটু অবাক হলো। পরক্ষণেই তাদের হুঁশ আসতেই জোরে চিৎকার দিল। আব্বাকো দেখো, আপা আইছে। ছোট মেয়েদের চিৎকার শুনে মজিদ বাড়ির পিছনের ক্ষেত্র থেকে দৌড়ে এলেন। তার শরীরে কাদামাটি দিয়ে মাখামাখি। মেয়ে ও মেয়ের জামাইকে দেখে তিনি ভীষণ খুশি হলেন। দ্রুত এগিয়ে গিয়ে মেয়ের জামাইয়ের হাত থেকে জিনিসগুলো নিজের হাতে নিলেন। ফিহা আর রিহা বোনকে গিয়ে জড়িয়ে ধরল। সাফওয়ানকে ঘরে নিয়ে কেদারা পেতে বসতে দিলেন মজিদ। মুহূর্তেই তিনি অস্থির হয়ে গেলেন, কি করবেন না করবেন এই ভেবে। সাফওয়ান শ্বশুরকে এত অস্থির হতে নিষেধ করলো। আব্বু, আপনি অস্থির হবেন না, আমি তো এই বাড়িরও ছেলে, তাই নয় কি? মেয়ে জামাইয়ের কথা শুনে মজিদ কিছুটা শান্ত হলেন। ফিহা রিহা দুই বোনই শিমুর পাশে দাঁড়িয়ে আছে। সাফওয়ান তাদের কাছে ডাকলে তার নিজের কাপড়ের দিকে তাকিয়ে সাফওয়ানের দিকে আর এগোয় না। এই ভয় তাদের দু বোনের জামা কাপড়ে থাকা ময়লা যদিও শরীরে লেগে যায়। সাফওয়ান তাদের জড়তা দেখে মুচকি হাসে। মনে মনে ভাবলো একদম বোনের মতো স্বভাব এদের। নিজেই উঠে এগিয়ে গেল তাদের দিকে। দুহাত এগিয়ে তাদের কাছে নিয়ে এসে আদর করলো। নিজের কাছ থেকে দুটো চকোলেট বের করে তাদের হাতে দিল। ব্যাস, তাদের সকল ভয় শেষ। বোন জামাইয়ের উপর খুশি হয়ে দুটো চুমু এঁকে দিল তার গালে। শিমু সাফওয়ানের কাছে মুগ্ধ না হয়ে পারল না। ছেলেটাকে সে হয়তো যতটা খারাপ ভাবে সে হয়তো ততটা খারাপ না। রাজিয়া বেগম রাগে ক্ষোভে চোখ মুখ লাল করে বসে আছেন। তিনি ভাবতেও পারছেন না তার নাতি ওই মেয়েটার সাথে ওর গ্রামের বাড়িতে আছে। দাদিকে এমন মুখ ফুলিয়ে বসে থাকতে দেখে আয়ান দাদির কাছে গিয়ে বসে। আয়ান এতটুকু বুঝতে পারছে দাদি কোনো কারণে ভীষণ রাগান্বিত। আয়ান দাদির পানের পাটা বের করে দাদিকে এক টুকরো পান বানিয়ে দাদির হাতে দিল। ওহো সুন্দরী আমার, নাও পানটা খেয়ে নাও। তোর পান তুই খা, আমি খাবো না। দাদি বুঝছো কিন্তু। দাদি আয়ানের হাত থেকে পান কেড়ে নিয়ে চিবুতে শুরু করলেন। পান খাবার স্বভাব তার ততটা নেই, কিন্তু রাগ উঠলে সে পান খায়। রাগ কমানোর জন্য রাজিয়া বেগম মনে মনে ভাবলেন, এমন করে যদি শিমুকে দাঁতের গোড়ায় সে পিষতে পারতেন তবে তার আত্মা ঠান্ডা হতো। শিমুদের বাড়ি থেকে কিছুটা সামনে এগুলে কালীগঙ্গা নদী। নদী থেকে সূর্যাস্ত এক অপরূপ সৌন্দর্য বহন করে। সাফওয়ান মুগ্ধ দৃষ্টিতে কিছুক্ষণ সেই সূর্যাস্তটা দেখলো। ফিহা আর রিহা দুই বোন দুলাভাইয়ের হাত ধরে তারাও উপভোগ করছে।
সাফওয়ানের মনে হলো শহর থেকে গ্রাম অনেক সুন্দর। তাদের গ্রামে আসাই হয় না বলতে গেলে। সেই ছোটবেলায় আসতো মায়ের সাথে। আজ এতদিন পর গ্রামের সৌন্দর্য দেখতে পেরে অনেক ভালো লাগার অনুভূতি হচ্ছে তার। শিমুর চিন্তার মুখ কালো হয়ে গেছে। সাফওয়ানের তো চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সে তো গেল না। এখন তাদের এক ঘরেই থাকতে হবে। লোকটা তো তেমন একটা ভালো নয়। যদি তার কাছে আসতে চায় তবে সে কি করবে? সে কি চেঁচাবে? না, এটা করা যাবে না।